একদিন রাতে আমি আমার গার্লফ্রেন্ড সুইটির সাথে কথা বলছিলাম। হঠাৎ ফোনের মধ্যেই ও জোরে চেঁচিয়ে উঠল আর কলটা কেটে গেল। আমি 2-3 বার ওকে ফোনে ট্রাই করলাম, কিন্তু ও আমার কলটা রিসিভই করলো না। আমার ওকে নিয়ে খুব চিন্তা হচ্ছিল। আধ ঘন্টা পরে ও আমায় কল করলো। হ্যালো ধীরাজ, তুমি কি এখন একবার আমার বাড়িতে আসতে পারবে? সুইটি আমায় জিজ্ঞেস করলো, কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্রায় 12টা বাজে। তখন আমাদের শহরে কারফিউ চলছিল, কারণ একটা খ্যাপাটে খুনি প্রতি রাতে একটা করে পরিবারকে পুরো মেরে ফেলছিল। মাত্র 1 সপ্তাহের মধ্যেই লোকটা শহরের 11টা পরিবারকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। যারা মারা গিয়েছিল তাদের শরীরের কিছু অংশ নিখোঁজ ছিল, আর দেহে দাঁতের কামড়ের দাগও ছিল। তাই জন্য পুলিশ দাবি করেছিল যে খুনি একজন মানুষ খেকো। খুনি পরিবারের বয়স্ক মানুষদের রক্ত দিয়ে দেওয়ালে আমায় বাঁচাও কথাটা লিখেছিল। পুলিশ ওই খুনিটাকে সিরিয়াল কিলার ঘোষণা করেছিল, কিন্তু ওই সিরিয়াল কিলারটি এত মানুষকে খুন করে আমায় বাঁচাও কেন লিখেছে সেটা কেউ বুঝতে পারছিল না। এই খুনের ব্যাপারটাতে আমার দাদুর আবার অন্য একটা মত ছিল। উনি বলতেন এই খুনগুলো কোনো সিরিয়াল কিলারের কাজ নয়, এসব কিছু একটা অভিশাপের জন্য হচ্ছে। কিন্তু আমার মনে হতো যে দাদুর এখন বয়স হয়েছে, তাই ভুলভাল কথা বলছেন। যাই হোক, খুনিটা সারা রাত শহরে ঘুরে ঘুরে মানুষদের খুন করছিল। সেই জন্য পুলিশ ওকে ধরার জন্য আর শহরবাসীদের সুরক্ষিত রাখার জন্য শহরে কারফিউ শুরু করেছিল। প্রতিটা রাস্তায় পুলিশি পাহারা ছিল। কিন্তু এখন তো অনেক রাত আর বাইরে কারফিউ চলছে, আমি এখন কি করে যাব বলো তো? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি যদি এক্ষুনি না আসো তাহলে আমি ব্রেকআপ করব। সুইটি খুব রেগে গিয়ে কথাগুলো বলল, আর তাই আমি ওর সাথে দেখা করতে ওর বাড়ি যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমি কোনোভাবে পুলিশদের নজর এড়িয়ে সুইটির বাড়িতে পৌঁছলাম। বাড়ির মেন গেটটা বন্ধ ছিল, তাই আমি কম্পাউন্ডের দেওয়াল থেকে লাফ দিয়ে গার্ডেনের ভেতরে প্রবেশ করলাম। আমি ডোরবেল বাজাতেই সুইটি এসে দরজা খুলে দিল আর আমাকে ভিতরে আসতে বলল। আমি ওকে চিৎকারের কারণ জিজ্ঞেস করাতে ও বলল ঘরে একটা সাপ ঢুকেছিল। তারপরে ও জানতে চাইল, আমি নিজের হাতে রান্না করেছি, খাবে? বাড়ি থেকে তো খাবার খেয়েই বেরিয়েছি, কিন্তু তুমি যখন বলছো তখন তো খেতেই হবে। আমি ওকে বললাম। তারপরে ও আমায় ডাইনিং টেবিলের কাছে নিয়ে গেল। ও টেবিলে রাখা একটা প্লেটের ওপর থেকে ঢাকাটা সরালো। টাডা! আমি দেখলাম প্লেটটাতে মাটন রান্না করে রাখা আছে। আমি তাড়াতাড়ি চেয়ারে বসে পড়লাম আর প্লেট থেকে একটা পিস তুলে টেস্ট করলাম। বাহ, খুব ভালো হয়েছে। আমি মাটন খেতে খেতে বললাম। আমি মাটন খাওয়া শুরু করে দিয়েছিলাম, আর সুইটিও আমার সামনে চেয়ারে বসে পড়ল আর মাটন খেতে শুরু করলো। এটা দেখে আমার খুব অবাক লাগলো, কারণ সুইটি ভেজিটেরিয়ান ছিল। ওর তো মাটনের নাম শুনলেই গা গুলোতো। তাহলে ও হঠাৎ করে মাটন কি করে খাওয়া শুরু করলো? আমি মনে মনে ভাবলাম। আমি ওকে দেখতে লাগলাম। সুইটি একটা ক্ষুধার্ত জঙ্গলি জন্তুর মতো মাংসের হাড় চিবোচ্ছিল। এই সুইটি, তুমি তো ভেজিটেরিয়ান ছিলে, তাই না? তাহলে হঠাৎ করে ননভেজ খাওয়া কবে শুরু করলে? আমি জানতে চাইলাম, আর তখনই সুইটি আমার দিকে তাকালো। ওর মুখটা চুন হয়ে গেল। আরে আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম যে আমি মাটন খাই না। সুইটি আমায় উত্তর দিল। আমি তাও ওর দিকে চেয়ে রইলাম। ও একদম চুপ করেছিল, যেন হাতে না হাতে ধরা পড়ে গেছে। ও চোখ নিচু করে বসেছিল। আমার সুইটির মধ্যে একটা গন্ডগোল লাগছিল। আমার তো মনে হচ্ছিল ও যেন আমাদের সুইটিই নয়। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, তবে শরীরটা ঠিক ভালো লাগছে না। কথাটা শেষ করেই সুইটি মাথা ঘুরে ডাইনিং টেবিলেই পড়ে গেল। আমি ওর কাছে গিয়ে ওর গায়ে হাত রাখলাম। ওর গাটা একদম ঠান্ডা হয়ে গেছিল। আমি টেবিলে রাখা জগটা তুললাম, কিন্তু তাতে জলই ছিল না। তাই আমি ফ্রিজের দিকে হাঁটা লাগালাম। আমি তাড়াতাড়ি ফ্রিজটা খুললাম।
খুলে আমি ভেতরে যা দেখলাম তা দেখে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমার চোখগুলো ঠিকরে বেরিয়ে আসতে চাইল, কারণ ফ্রিজে সুইটির কাটা মুন্ডু সাজানো ছিল। ওর চোখ দুটো কেউ খুবলে বের করে নিয়েছে। ওর মুখটা খোলা ছিল, কিন্তু মুখের ভেতরে জিভ ছিল না। ফ্রিজের ভেতরে কাটা হাত পা ছিল, আর ছিল প্রচুর মাংস। সুইটি যদি মরে গিয়ে থাকে তাহলে টেবিলে কে বসে আছে? আমি মনে মনে ভাবলাম। আমি আস্তে আস্তে মাথাটা ডাইনিং টেবিলের দিকে ঘোরালাম, আর আমার পায়ের নিচের মাটি সরে গেল, কারণ ও একদম আমার চোখের সামনে দাঁড়িয়েছিল। ওর লম্বা লম্বা চুল ছিল, আর মুখে চোখ দুটো ছিল না। ওর দাঁত দুটো ডাইনির মতো ছোঁচলো ছিল, আর মুখ থেকে বেরিয়েছিল, আর ঠোঁট দুটো ছিল রক্তে মাখা। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আর পেছনে সরে এসেছিলাম। ও আবার ডাইনি নয় তো? আমি মনে মনে ভাবতে লাগলাম। আমি ওর পায়ের দিকে তাকালাম, দেখলাম ওর পা দুটো উল্টো, তার মানে ও ডাইনি। আমি ভয় ভয়ে ওর দিকে তাকিয়েছিলাম। তা দেখে ও দু হাত দিয়ে আমার গলা টিপে ধরল, আর আমাকে তুলে ধরে দেওয়ালের দিকে ছুঁড়ে মারল। আমি দেওয়ালে লাগানো ফার্নিচারের ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম। আমি ওই ডাইনিটার দিকে দেখলাম, দেখি ওর হাতে একখানা ছুরি রয়েছে। আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। যেই ও বুঝতে পারলো যে আমি উঠতে চাইছি, ও আমায় মারার জন্য আমার দিকে ছুটে এলো। ও আমার বুকে ছুরি মারতে গেল, কিন্তু আমি একটু সরে গেলাম, আর ছুরিটা আমার কাঁধে ঢুকে গেল। আমি জোরে চেঁচালাম। আমার কাঁধ থেকে রক্ত বেরোচ্ছিল, আর ডাইনিটা আমার চোখের দিকে তাকিয়ে আমার ভয়ের পরিমাণ মাপছিল। ও ওর চোয়াল দুটো ফাঁক করলো, আর আমার গলায় যেই কামড় বসাতে এগিয়ে এলো, আমি ওকে জোরে ধাক্কা মারলাম। ডাইনিটা উঠে গিয়ে আমার গায়ে ঝাঁপ দিতেই যাচ্ছিল। ঠিক তখনই আমি পাশ থেকে একটা কুকার তুলে ওর মাথায় জোরে ছুঁড়ে মারলাম, আর ও মেঝেতে পড়ে গেল। সুযোগ পেয়েই কিচেন থেকে পালালাম, আর কিচেনের দরজা বাইরে থেকে বন্ধ করে দিলাম। আমি বাইরের দরজার দিকে গেলাম, আর সেটা খোলার চেষ্টা করতে লাগলাম, কিন্তু ওই দরজাটা কিছুতেই খুলছিল না। তাই জন্য আমি পেছনের দরজার দিকে ছুটলাম, কিন্তু দৌড়তে দৌড়তে আমি পা পিছলে মেঝেতে পড়ে গেলাম। আমি রক্তে পা পিছলে পড়ে গিয়েছিলাম। সারা ঘর রক্তে ভেসে যাচ্ছিল। রক্তের ধারাটা যেদিক থেকে আসছিল আমি সেদিকে তাকিয়ে দেখলাম, আর আমার বুকটা কেঁপে উঠল, কারণ মেঝেতে সুইটির বয়স্ক দাদুর মৃতদেহ পড়েছিল। ওর বুকে একটা বড় গর্ত ছিল। মনে হয় ওই ডাইনিটা ওর হৃৎপিণ্ড বের করে নিয়েছে, আর দাদুর চোখ দুটো খুবলে নিয়েছিল। আর ওই ঘরের দেওয়ালে রক্ত দিয়ে লেখা ছিল, আমায় বাঁচাও। আমি কোনো রকমে উঠে ওখান থেকে পালালাম। ঘরের পেছনের দরজাটা হাট করে খোলা ছিল। আমি ওখান থেকে বেরিয়ে দরজাটা বন্ধ করে গার্ডেনে পৌঁছলাম, কিন্তু দৌড়তে দৌড়তে আমি কিছু একটার সাথে ধাক্কা খেলাম, আর নিচে পড়ে গেলাম। আমি একজন মহিলার সাথে ধাক্কা খেয়েছিলাম। কে এখানে? কে তুমি? একজন মহিলার গলা শুনতে পেলাম। মহিলাটা মাটিতে পড়েছিলেন, আর তার পেট থেকে রক্ত বেরোচ্ছিল। আমি যেই ওর মুখের দিকে তাকালাম, দেখলাম ওর দুটো চোখই নেই। আর সব থেকে আশ্চর্যের ব্যাপার, মহিলাটি সুইটির মা ছিলেন। আন্টি, আমি সুইটির বন্ধু। আমি উত্তর দিলাম। তখন উনি বললেন, বাবা, আমায় বাঁচাও, তোমার পায়ে পড়ি আমি, আমাকে বাঁচাও তুমি। কিন্তু আন্টি, এসব কি করে হলো? আর ওই মহিলাটি বা কে? আমি আন্টির কাছে জানতে চাইলাম। তখন উনি আবার বলতে শুরু করলেন, আমি রাতে ঘরের দরজা জানলা বন্ধ হয়েছে কিনা চেক করার জন্য উঠেছিলাম। তখন ঘরের পেছনের দরজায় কেউ একজন ধাক্কা মারলো। যখন আমি জিজ্ঞেস করলাম কে এসেছে, তখন সুইটি উত্তর দিল। ও আমায় দরজাটা খোলার জন্য বলতে লাগলো। আমি দরজার পিন হোল দিয়ে দেখলাম, দরজার ওদিকে সত্যিই সুইটি দাঁড়িয়েছিল। সুইটি, তুমি বাইরে কি করছো? আমি ভেতর থেকে জানতে চাইলাম। আগে দরজাটা তো খোলো, তারপরে বলছি। আমার বাইরে খুব ভয় করছে, সুইটি আমায় বলল। তাই আমি তাড়াতাড়ি দরজাটা খুলে দিলাম, আর যেই না আমি দরজাটা খুললাম,
সুইটি আমার পেটে ছুরি ঢুকিয়ে দিল। দরজাটা তো খোলো, তারপরে বলছি। আমার বাইরে খুব ভয় করছে। সুইটি আমায় বলল, তাই আমি তাড়াতাড়ি দরজাটা খুলে দিলাম। আর যেই না আমি দরজাটা খুললাম, সুইটি আমার পেটে ছুরি ঢুকিয়ে দিল। আমার বিশ্বাসই হচ্ছিল না যে সুইটি আমায় মেরেছে। আর তখনই ওর রূপটা বদলে গেল, আর ও একটা ডাইনি হয়ে গেল। ওই ডাইনিটা আমায় টানতে টানতে গার্ডেনে নিয়ে গেল, আর আমার চোখ দুটো খুবলে নিল। আমি চেঁচানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমার মুখ থেকে আওয়াজও বেরোচ্ছিল না। আর ঠিক তখনই আমি জন্তুদের গর্জন করার আওয়াজ পেলাম। আওয়াজটা কোথা থেকে আসছে দেখার জন্য তাকাতেই দেখলাম ডাইনিটা বাড়ির পেছনের দরজাটার সামনে দাঁড়িয়ে আছে। ও এসে গেছে, ও এসে গেছে। আমি ভয় পেয়ে বললাম, আর আমি তখন ওখান থেকে পালাতেই যাব, ঠিক তখনই আন্টি আমার হাতটা শক্ত করে ধরলো। বাবা, আমায় বাঁচাও, আমায় বাঁচাও বাবা। আন্টি আমার কাছে সাহায্য চাইছিল, কিন্তু আমি যদি ওনাকে বাঁচাতে যেতাম তাহলে আমার নিজের প্রাণটাই বেরিয়ে যেত। ঠিক তখনই ডাইনিটা ছুরি নিয়ে আমাদের দিকে এগোতে লাগলো। আমি তাড়াতাড়ি আন্টির হাত থেকে আমার হাতটা ছাড়ালাম আর কম্পাউন্ড ওয়ালের দিকে দৌড়লাম। আমি ওটাতে উঠে পড়লাম আর বাইরে ঝাঁপ দিতেই যাচ্ছিলাম। ঠিক তখনই আমি আন্টির চিৎকার শুনলাম, আর আমি পেছন ফিরে দেখলাম যে ওই ডাইনিটা আন্টির পেটে বারবার ছুরি ঢোকাচ্ছিল। ঠিক তখনই ও আমার দিকে তাকালো। ওর চোখ দুটো খুব ভয়ঙ্কর লাগছিল। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি কম্পাউন্ডের ওয়াল থেকে ঝাঁপ দিলাম আর রাস্তা দিয়ে দৌড়তে লাগলাম। ঠিক তখনই আমার সামনে একটা পুলিশের ভ্যান এলো। আমায় রাস্তা দিয়ে দৌড়তে দেখে উনি ভ্যান থামিয়ে দিলেন। আমি আমার সাথে ঘটা সব ঘটনা ওনাকে বললাম, আর তারপরে আমি ওকে সুইটিদের বাড়িতে নিয়ে গেলাম। সেখানে গার্ডেনে আমরা সুইটির মাকে দেখতে পেলাম, কিন্তু আশ্চর্যের ব্যাপার, উনি তখনও বেঁচে ছিলেন। আমি ভাবছিলাম এতবার ছুরি চালানোর পরেও উনি বেঁচে কি করে আছেন। পুলিশ বাড়িটাতে খুব ভালোভাবে তল্লাশি চালালো, কিন্তু তারা ওই ডাইনিটাকে কোথাও খুঁজে পেল না। তারপরে পুলিশ আন্টিকে হাসপাতালে নিয়ে গেল, আর একজন পুলিশ আমায় বাড়িতে ছেড়ে দিতে এলো। আমি বাড়ি পৌঁছে মা, বাবা আর দাদুকে আমার সাথে ঘটা সব ঘটনা বলে দিলাম। হে ভগবান, এ আবার কি নতুন বিপদ? আমার বাবা বলল। তখনই আমার দাদু, যার বয়স প্রায় 90 বছর, তিনি বললেন, ওটা মেরি ফার্নান্ডেজের আত্মা, যার মৃত্যু আজ থেকে প্রায় 60 বছর আগে হয়েছিল। এসব শুনে আমরা পুরো ঘাবড়ে গেলাম। কে মেরি ফার্নান্ডেজ, আর তার মৃত্যুই বা কিভাবে হয়েছিল? আর মৃত্যুর পরে ও শহরবাসীদের মারছেই বা কেন? আমার বাবা দাদুকে জিজ্ঞেস করলো। তখনই আমার দাদু সবটা বলতে শুরু করলেন। মেরি ফার্নান্ডেজ গোয়ার একটা নাটক কোম্পানিতে কাজ করত। 1960 সালে আমাদের শহরে মেলা বসেছিল, যেখানে মেরির কোম্পানিও শো করতে এসেছিল। সেদিন এই শহরের কমল কুমার শেঠ তার 2 ছেলেকে নিয়ে আর কয়েকজন বন্ধুদের নিয়ে ওখানে গিয়েছিলেন। মেরি দেখতে খুবই সুন্দর ছিল। শেঠ কমল কুমার তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেলেন, আর নাটক শেষ হওয়ার পরেই উনি মেরির কাছে গেলেন। উনি মেরির শরীরকে টাকা দিয়ে কেনার চেষ্টা করলেন, কিন্তু মেরি খুবই ভদ্র মেয়ে ছিল, তাই ও মানা করে দিল। আর তাই শেঠ মেরির ওপরে বল প্রয়োগ করার চেষ্টা করলো। এর মধ্যেই মেরি একটা ফুলদানি দিয়ে শেঠের মাথায় আঘাত করলো, যার ফলে সেই মুহূর্তে ওখানেই শেঠের মৃত্যু হয়ে গেল। ঠিক তখন এই শেঠের ছেলে সেখানে উপস্থিত হলো। মেরি ওর বাবার হত্যা করেছে দেখে শেঠের ছেলে রেগে লাল হয়ে গেল। ও নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নেবার চেষ্টা করে, তাই ও মেরির চুল ধরে টানতে টানতে ওকে স্টেজের উপরে নিয়ে গেল আর ওকে চাবুক দিয়ে মারতে শুরু করলো। তখন ওখানে 100-200 লোক উপস্থিত ছিল, কিন্তু সবাই চুপ করে দেখতেই থাকলো।
কারণ তখন শহরে কমল কুমার আর তার ছেলেদের খুব প্রতিপত্তি ছিল। তার 2 ছেলে মিলে চাবুক দিয়ে মেরে চামড়া তুলে নিল। মেরি সবার কাছে হাত জোড় করে ওকে বাঁচানোর জন্য কাকুতি মিনতি করছিল, কিন্তু ওখানে বসা কারোর মধ্যে এত ক্ষমতা ছিল না যে শেঠের ছেলেদের বাধা দিতে পারে। তারপর ওরা খুব নির্দয়ভাবে মেরির পেটে ছুরি ঢুকিয়ে তাকে হত্যা করে দিল। তাও স্টেজে, শহরবাসীদের সামনে। তখন মৃত্যুর আগে মেরিও এই শহরটাকে অভিশাপ দিয়েছিল। হে শহরবাসীরা, আজ যেভাবে তোমরা আমার মৃত্যুর নাটক দেখছো, ঠিক সেইভাবে আমি তোমাদের মৃত্যুর নাটক সারা পৃথিবীকে দেখাবো। আমি ফিরে আসবো আর তোমাদের সবাইকে, তোমাদের প্রিয় মানুষদের পৃথিবী থেকে সরিয়ে দেব। আর অভিশাপ দেওয়ার পরে মেরি মৃত্যুর কোলে ঢলে পড়ে। প্রথম 3-4 বছর যখনই মেলা হতো, আমাদের মেরির অভিশাপের কথা মনে পড়ে যেত, কিন্তু তারপরে সবাই মেরি আর তার অভিশাপকে ভুলে গেল। কিন্তু আমি জানতাম মেরি নিজের মৃত্যুর প্রতিশোধ নিতে এক না একদিন অবশ্যই আসবে। কিন্তু মেরি ঠিক 60 বছর পরে কেন ফিরে এলো? ও তো আগেও আসতে পারতো, তাই না? শোনো, যে রাতে মেরির মৃত্যু হয়েছিল সেই রাতে চন্দ্রগ্রহণ ছিল, আর সেদিন রক্তচন্দ্রের গ্রহণ হয়েছিল। রক্তচন্দ্রের গ্রহণ প্রতি 60 বছরে একবার করে আসে। যেদিন শহরে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছিল সেই রাতে রক্তচন্দ্রের গ্রহণ হয়েছিল। অশুভ শক্তি সেদিনই জন্ম নেয় যে দিন বা যে রাতে তার মৃত্যু হয়। তাই মেরির আত্মা 60 বছর পরে নিজের মৃত্যুর প্রতিশোধ নিতে এখানে এসেছে, আর ও যতদিন না সেটা সম্পন্ন করছে ও ততদিন এখান থেকে যাবে না। কিন্তু বাবা, আমরা এখান থেকে কেন পালাবো? আমরা কি অপরাধ করেছি? বাবা দাদুকে জিজ্ঞেস করলো। তখন দাদু বললেন, কারণ যেদিন মেরির মৃত্যু হয়েছিল সেদিন আমিও ওখানে উপস্থিত ছিলাম, একদম স্টেজের সামনে। মেরি আমার কাছে সাহায্য প্রার্থনা করছিল, কিন্তু আমি ওকে কোনো সাহায্য করতে পারিনি। তাই ও আমাকে আর তোমাকে নিশ্চয়ই মারার চেষ্টা করবে। সুইটির দাদু আর ঠাকুমাও তখন ওখানে ছিল, তাই মেরি ওর দাদু আর তার পরিবারের সবার হত্যা করে দেয়। আর মেরি হয়তো এটাও জানতো যে তুমি আমার নাতি, এই জন্যে তোমায় মারার জন্য ও ফোনে তোমার সাথে সুইটির গলায় কথা বলেছিল আর তোমায় ওর বাড়িতে ডেকেছিল। ও সেই সব মানুষদের আর তার পরিবারদের মেরে ফেলবে যারা সেই সময় ওর মৃত্যুর নাটক দেখেছিল। এটা শুনে মা, বাবা আর আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। এই জন্য তার পরের দিনই আমরা শহর ছেড়ে বেরিয়ে যাচ্ছিলাম। তখনই আমরা দেখতে পেলাম যে রাস্তার পাশে ভিড় জমা হয়ে আছে। আমরা গাড়ি থেকে নিচে নেমে দেখলাম যে সেখানে একটা পুলিশ ভ্যানের অ্যাক্সিডেন্ট হয়েছে, আর এটা সেই ভ্যানটাই ছিল যেটাতে করে সুইটির মা বাবাকে কাল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। ভ্যানের বাইরে 2-3 জন পুলিশের লাশ পড়েছিল, আর ওদের চোখ আর হৃৎপিণ্ড খুবলে নেওয়া হয়েছিল, কিন্তু সেখানে সুইটির মায়ের মৃতদেহটা ছিল না। তারপরে পুলিশ গিয়ে সুইটির মায়ের মৃতদেহটা ওদের বাড়ির বাইরে গার্ডেনের একটা ঝোপের পাশে খুঁজে পায়। তার মানে সেদিন রাতে পুলিশেরা যাকে সুইটির মা ভেবে ভ্যানে রেখেছিল সে আসলে ডাইনি ছিল, যে সুইটির মায়ের রূপ নিয়েছিল। তাই তো আমি ভাবছিলাম যে ছুরি দিয়ে অতবার আঘাত করার পরেও উনি কিভাবে বেঁচে গেলেন। আমরা শহর ছেড়ে চলে আসার পরেও ওই শহরে অনেকগুলো হত্যা হয়েছিল, আর আজ সেই শহরটা জনহীন হয়ে গেছে। আর মেরি আজও খালি শহরে সেই লোকগুলোকে খুঁজে বেড়াচ্ছে যারা ওর মৃত্যুর নাটক দেখেছিল।